যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে প্রায় ৭৮৭ জনের মৃত্যু, অনন্তকাল লড়াই করার সামর্থ্যে ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ওয়াশিংটনকে সমর্থন না দেওয়ায় ব্রিটেনের প্রধানমন্ত্রীর ওপর ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট। সৌদিতে আটকা পড়া উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশের নাগরিকদের জন্য ২৫০০ হোটেল কক্ষ বরাদ্দ দিয়েছে মক্কা চেম্বার অব কমার্স। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, উগ্র ইহুদি জাতীয়তাবাদ মানবতার জন্য হুমকি, বলছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এখন পর্যন্ত ইরানে প্রায় ৭৮৭ জন মারা গেছেন। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি এ তথ্য জানিয়েছে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইরানের মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে ১৭৬ জন শিশুসহ ৭৪২ জন বেসামরিক নাগরিক মারা গেছেন। ইরানি পার্লামেন্টের স্বাস্থ্য কমিশনের সদস্য ফাতেমেহ মোহাম্মদ বেগি সোমবার বলেছেন, ইরানের ৯টি হাসপাতালে হামলা হয়েছে। এদিকে তেহরানে গান্ধী হাসপাতাল লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগের জবাবে IDF দাবি করেছে যে তারা হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালায়নি। রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। মঙ্গলবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায়। এ হামলাকে বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যা দিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব নিজেদের আত্মরক্ষা ও স্বার্থ সুরক্ষায় যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। এজন্য সব ধরনের পদক্ষেপই নেওয়া হবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ওয়াশিংটনকে সমর্থন না দেওয়ায় ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, তাদের মধ্যকার তথাকথিত বিশেষ সম্পর্ক এখন চাপের মুখে পড়েছে। ট্রাম্প বলেন, স্টারমার সহায়ক হননি, যুক্তরাজ্যের কাছ থেকে এমনটা আশা করেননি তিনি। নাটকীয়ভাবে দুই দেশের সম্পর্ক বদলে গেছে। ট্রাম্পের ভাষ্য মতে, যাকে তিনি একসময় সবচেয়ে দৃঢ় জোট মনে করতেন, তা এমন চাপে পড়বে কখনোই ভাবেননি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিচালনায় ওয়াশিংটন ব্রিটেনের উপর নির্ভরশীল নয়, এমন ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, স্টারমারের সাহায্য করা উচিত ছিল। নিজ দেশের নাগরিকদের 14টি দেশ অবিলম্বে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। কনসুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, মারাত্মক ঝুঁকির কারণে পররাষ্ট্র দপ্তর আমেরিকান নাগরিকদেরকে যত দ্রুত সম্ভব 14টি দেশ থেকে বেরিয়ে যেতে বলছে। এ দেশগুলো হলো বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, তাদের কাছে যে পরিমাণ অস্ত্রের মজুদ তা দিয়ে অনন্তকাল লড়াই করা যেতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি মন্তব্য করেছেন। এ সময় তিনি দাবি করেন, তাদের কাছে সীমাহীন অস্ত্র আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যেসব অস্ত্র ও গোলাবারুদ মজুদ আছে, সেগুলো দিয়ে বড় জয় পাওয়া সম্ভব। সেই প্রস্তুতি তো নিয়ে রেখেছে আমেরিকানরা। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের পরিধি বাড়ার কারণে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েতে সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে মার্কিন দূতাবাস। বিবৃতি দিয়ে দূতাবাস জানিয়েছে, পরিস্থিতির কারণে নিয়মিত এবং জরুরি সব ধরনের কনসুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের একটি হামলায় কুয়েতে 4 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এর পরপরই সোমবার কুয়েতে যুক্তরাষ্ট্রের 3টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মার্কিন সামরিক বাহিনী বলেছে, এটি ফ্রেন্ডলি ফায়ার বা নিজেদের ভুলবশত চালানো আক্রমণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া খুব বেশি দীর্ঘ হবে না বলে জানিয়েছেন ইরানের বিশেষজ্ঞ পরিষদের এক সদস্য। বার্তা সংস্থা ISNA জানিয়েছে, পরিষদের সদস্য আলী মোয়ালিমি বলেছেন, নতুন নেতা নির্বাচনে ধর্মীয় নীতিমালা ও নিজস্ব বিবেচনার ভিত্তিতেই ভোট দিবেন সদস্যরা। বিশেষজ্ঞ পরিষদ অতীতের মতোই এমন এক ব্যক্তিকে বেছে নিবে যিনি শহীদ নেতার আদর্শের অনুসারী হবেন। উল্লেখ্য, খামেনির মৃত্যুর পর ইরানের ক্ষমতার কেন্দ্রে বড় ধরনের শূন্যতা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে তার উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া। ওমান উপসাগরে ইরানের নৌবাহিনীর 11টি জাহাজ টহল দিচ্ছে। এসব জাহাজ ধ্বংস করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এমন দাবি করেছে। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা বিবৃতিতে বলা হয়েছে, দুদিন আগেও ওমান উপসাগরে ইরানের 11টি যুদ্ধজাহাজ টহল দিচ্ছিল। গতকাল সোমবার সবগুলোকেই ধ্বংস করা হয়েছে। ওমান উপসাগরে এখন ইরানের কোনো যুদ্ধজাহাজ নেই।
এক্সপোস্টে আরও বলা হয়েছে, বিগত কয়েক দশক ধরে ওমান উপসাগরে চলাচলকারী জাহাজগুলোতে হামলা এবং হয়রানি করছিল ইরান। সেসব দিন শেষ হয়ে গেছে। সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়া উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি-ভুক্ত দেশের নাগরিকদের থাকার জন্য 2500টি পূর্ণাঙ্গ সেবা সুবিধা সম্পন্ন হোটেল কক্ষ বরাদ্দ করেছে মক্কা চেম্বার অফ কমার্স। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নির্দেশনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সহজ করার তাগিদ দেওয়া হয়েছে। হোটেল ও পর্যটন কমিটির চেয়ারম্যান আব্দুল মোহসেন আল আজলান জানিয়েছেন, এ পদক্ষেপ উপসাগরীয় অংশীদারদের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনের সময় সহায়তা দেওয়ার ক্ষেত্রে সৌদি আরবের অঙ্গীকারের প্রতিফলন। সহায়তা প্রত্যাশীদের জন্য মক্কা সবসময় উন্মুক্ত আছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, উগ্র ইহুদি জাতীয়তাবাদ মুসলিম বিশ্বে অস্থিতিশীলতার চালিকা শক্তি, মানবতার জন্য হুমকি। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে শেয়ার করা পোস্টে খাজা আসিফ জায়নবাদীকে মুসলিম বিশ্বের অস্থিতিশীলতার চালিকা শক্তি এবং মানবতার জন্য হুমকি বলে আখ্যা দিয়েছেন। বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি। ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ইসলামী বিশ্বের ওপর যেসব বিপর্যয় নেমে এসেছে, যেসব যুদ্ধ তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, সেগুলোর পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জায়নবাদী মতাদর্শ ও রাষ্ট্রের হাত রয়েছে। পাকিস্তানের করাচিতে মার্কিন কনসুলেটে বিক্ষোভে গুলি চালিয়েছে মার্কিন মেরিন সেনারা। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় গত শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এ খবর ছড়িয়ে পড়লে পাকিস্তানে বিক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। করাচিতে মার্কিন কনসুলেটে ভাঙচুর করে বিক্ষুব্ধ পাকিস্তানিরা। তখন পুলিশের সঙ্গে সংঘাতে 10 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। সেই বিক্ষোভে মেরিন সেনারা গুলি করেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক 2 জন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন। এদিকে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে পাকিস্তানে মার্কিন দূতাবাস ভিসা কার্যক্রম স্থগিত করেছে। মধ্যপ্রাচ্যের সংঘাতে আঞ্চলিক আকাশপথে অস্থিরতার কারণে মার্চ মাসের শেষ পর্যন্ত আংশিকভাবে বাণিজ্যিক আকাশসীমা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ। বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে 31 মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত করাচি ও লাহোর ফ্লাইট ইনফরমেশন অঞ্চলের নির্দিষ্ট কিছু রুট সেগমেন্ট অপারেশনাল কারণে বন্ধ থাকবে। এই সিদ্ধান্তের কারণে পাকিস্তানের বিভিন্ন শহর থেকে মধ্যপ্রাচ্যের গন্তব্যে চলাচলকারী 150টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অনেক যাত্রী। ইরানের সঙ্গে যুদ্ধের কারণে গাজার সব সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এই নতুন অবরোধের কারণে গাজার 20 লাখ মানুষ ভয়াবহ দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয়ের হুমকিতে আছে। গাজার প্রায় 60% এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও সেখানকার প্রায় সব খাদ্যের জন্য আমদানির উপর নির্ভর করতে হয়। বিশ্বখ্যাত দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন জানিয়েছে, সীমান্ত বন্ধ থাকলে এ সপ্তাহেই তাদের খাবার সরবরাহ শেষ হয়ে যাবে। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের প্রধান ইয়ান ইগেল্যান্ড বলেছেন, দখলদার শক্তি হিসেবে গাজার বেসামরিক নাগরিকদের পর্যাপ্ত খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা ইসরায়েলের আইনি দায়িত্ব। ইরানের সঙ্গে যুদ্ধ এই আন্তর্জাতিক মানবিক আইনে পালনে কোনো বাধা হতে পারে না। লেবাননের অতিরিক্ত কৌশলগত এলাকা দখল এবং স্থলভাগে এগিয়ে যেতে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফকে অনুমতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, তিনি এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের সীমান্ত এলাকার বাসিন্দাদের ওপর গুলিবর্ষণ বন্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে আইডিএফকে অনুমোদন দিয়েছেন। আইডিএফ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে অভিযান চালাচ্ছে। সন্ত্রাসী সংগঠনটি ইসরায়েলের আক্রমণের জন্য চরম মূল্য দিচ্ছে এবং দিতে থাকবে। কাটস আরও বলেন, ইসরায়েল সরকার সীমান্তে বসবাসকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।